চলতি সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি। জমা দেওয়া হয়েছে খসড়া। চলছে নিবন্ধনে প্রাথমিকভাবে উত্তীর্ণ 22 দলের যাচাই। নির্বাচন ঘিরে সাজানো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ, বিজিবি ও আনসারে নিয়োগ দেওয়া হবে প্রায় 26,000 সদস্য। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অবাস্তব, অবান্তর বলছেন বিএনপি নেতারা। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি। জুলাই সনদ সাংবিধানিক ও আইনগতভাবে কার্যকর করতে চায় ঐক্যমত্য কমিশন। আদালতে প্রশ্ন তোলার সুযোগ রাখা হবে না। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে প্রায় সব ছাত্র সংগঠনের মনোনয়ন সংগ্রহ। ছাত্র দলের প্যানেল চূড়ান্ত হবে রাতে। মিয়ানমারের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা। ধাপে ধাপে হবে ভোট, প্রহসন বলছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এবং নিরাপত্তাজনিত কারণে ভারতে হতে যাওয়া এশিয়া কাপ হকিতে পাকিস্তানের নাম প্রত্যাহার। দরজা খুলল বাংলাদেশে। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। চলতি সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করার লক্ষ্যে নির্বাচন কমিশনে খসড়া জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দেওয়ার যে প্রক্রিয়া, সে বিষয়ে কথা বলেছেন বলে জানান তারা। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। নির্বাচনী রোডম্যাপ নিয়ে জনমনে কৌতূহল ছিল বেশ। সেই কৌতূহল মেটাতে সোমবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ নিশ্চিত করেন চলতি সপ্তাহে পাওয়া যাবে রোডম্যাপ। কমিশনে খসড়া জমা হয়েছে। অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ইসি সচিব আরও জানান, মাঠ পর্যায়ে প্রশাসন সাজানো, কে হবে মুখপাত্র, এইসব বিষয়ে নির্ধারণে কমিশনে চলছে তুমুল ব্যস্ততা। নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ 22টা নতুন দলের তথ্য যাচাই মাঠ পর্যায়ে চলমান আছে বলেও জানান তিনি। 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি। ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোট কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব। তবে সীমানা পুনর্নির্ধারণী আগামী রোববার থেকে 4 দিনে প্রায় 1800 আপত্তি শুনানি করবে কমিশন। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে, সেটা আমরা শুনানি 24শে অগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। শেষ বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় IRI। So we will continue to provide technical assistance to political parties. So part of my visit to Dhaka this week is to engage parties on what assistance IRI could provide to political parties. And then, as I mentioned, we had talked to the commission about potentially fielding a pre-election assessment mission. এই সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে আলাপ হয়েছে বলেও জানান তিনি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীতে জনবল নিয়োগ দিচ্ছে সরকার। পুলিশ, বিজিবি ও আনসার মিলিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে প্রায় 26,000 সদস্য। শূন্য পদে ও নতুন পদ সৃষ্টি করে এই নিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহির আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এইসব তথ্য দেন। জানান, মব জাস্টিস কমে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে লক্ষ্যে চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বসে নেই আইন শৃঙ্খলা বাহিনীও। নির্বাচন ঘিরে এরই মধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যদের। সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক। সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও।
বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, আনসার, বিজেপি সহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ দিচ্ছে সরকার। আগেই আমাদের এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি, যারা ইলেকশনের আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন। কারা যদিও ওই ইলেকশনের সাথে জড়িত না, তারপরও 1,558 জন। আমরা ফায়ারে নিয়োগ দিছে 204 জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা নতুন র্যাবে নিয়ে আসছি। এ সময় মব সন্ত্রাস আগের চেয়ে কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব পুরোপুরি বন্ধের চেষ্টা চলছে। মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো, মব জাস্টিসটা যত কমায় আনা যায়। একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনো হয়। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে। যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দুই একটা হয়ে যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। নির্দোষ কেউ যেন আইনের কাছে হয়রানি না হয়, আর পাশাপাশি কোনো দোষী যেন ছাড় না পায়, সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে, আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অবাস্তব, অবান্তর বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। পাকিস্তানের উদাহরণ টেনে শঙ্কা প্রকাশ করে বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে যারা পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সাইফুল রিপনের রিপোর্ট। সোমবার সকালে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিছু রাজনৈতিক দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে কথা বলেন রিজভী। যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণ তার এলাকায় যে ব্যক্তিটি তাদের সাথে থাকে, তাদের পাশে থাকে, তাদের সুখ দুঃখের সাথী, একে আগে থেকেই তারা চেনে এবং এই চেনার কারণেই তারা বাছাই করে তাকে ভোট দেবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। এদিকে রাজধানীর আসাদ গেটে নিজ বাসায় দেশ টিভির সঙ্গে একান্ত সাক্ষাতে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অবাস্তব। আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার, আমাদের ভোটারের যে ডিমান্ড, সেটা হলো যে ভোটারের কিছু হলে কোন ব্যক্তিদের কাছে যাবে, সেই ব্যক্তিরা তাদের কাজটা করতে পারবে কিনা সে তার মুখের দিক থাকে। সুতরাং এই পিআর বলে কোনো লাভ নাই, যেটা অবাস্তব অবান্তর জিনিস বলে কোনো লাভ নেই। কিছু রাজনৈতিক দলের নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা নিয়েও নিজের মতামত জানান বিএনপির স্থায়ী কমিটির এই নীতি নির্ধারক। বলেন, গণতন্ত্রহীনতায় সুযোগ নেয় উগ্রবাদ ও চরমপন্থা। যখন দেশের মধ্যে কোনো ভ্যাকুয়াম আসে, সেই ভ্যাকুয়ামটাকে বেশি দিন লালন করতে নাই। নির্বাচনকে প্রলম্বিত করতে গেলে এইসব শক্তির উত্থান ঘটে, যেটা পাকিস্তানে হয়েছে। আমি বললাম, একটা এক্সাম্পল দিয়ে বললাম, 1958-এ যখন নির্বাচন হবে, শাসনতন্ত্র হয়ে গেছে পাকিস্তানে, প্রথম শাসনতন্ত্র, সেইটা ধ্বংস হয়ে গেল জাস্ট একটা ঘটনাকে কেন্দ্র করে, নির্বাচনকে বাতিল করে দিয়ে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময় ঘোষণার পর দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে বলেন, দেশে গণপরিষদ নির্বাচনের কোনো বাস্তবতা এখন নেই। বাংলাদেশে যখন ওই গণপরিষদের প্রয়োজন ছিল, গণপরিষদ করে কনস্টিটিউশন তৈরি করা হয়েছে। এখন তো সেই অবস্থায় নাই। এখন তো একটা শাসনতন্ত্রের অধীনেই এই সরকার চলছে, তাহলে আবার গণপরিষদ কিছু দরকার। আমার কথা হচ্ছে, যা কিছু চাও, যা কিছু করো, ঐক্যমত্যে যেটা হয়েছে সেটা নিয়ে পার্লামেন্ট ইলেকশন করো, ইলেকশন করে পার্লামেন্টে আলোচনা করো। পার্লামেন্ট ইজ দ্য বেস্ট প্লেস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই জাতীয় সনদ সাংবিধানিক ও আইনগতভাবে কার্যকরের পাশাপাশি তা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ রাখতে চায় না ঐকমত্য কমিশন। রাখা হচ্ছে অঙ্গীকারনামাও। সনদের চূড়ান্ত সমন্বিত খসড়ায় তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতি নির্বাচন ও তার ক্ষমতাসহ 84টি সংস্কার উল্লেখ করা হয়েছে। আর কি আছে সনদে, এ বিষয়ে আরো জানাচ্ছেন এম এ আজিম।
গণ অভ্যুত্থানের পথ বেয়ে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত সমন্বিত খসড়া তৈরি হয়েছে। এতে কিছু বিষয়ে এখনও কয়েকটি রাজনৈতিক দলের দ্বিমত রয়েছে। সনদে নাগরিকদের পরিচয়, সংবিধানের বিভিন্ন ধারার সংশোধন, জরুরি অবস্থার ঘোষণা, রাষ্ট্রপতি নির্বাচন ও তার ক্ষমতা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ ৮৪টি সংস্কার আনা হয়েছে। সংস্কার বাস্তবায়নে যুক্ত রাখা হয়েছে ৮ দফার অঙ্গীকারনামাও। শুরুতেই বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করে নাগরিকদের অন্য মাতৃভাষা সহ ব্যবহৃত সব ভাষাকে প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের কথা বলা হয়েছে। জাতি হিসেবে বাঙালি নয়, বাংলাদেশি বলে পরিচিতি করা হবে। আর সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষের ২/৩ সংখ্যাগরিষ্ঠদের সদস্যদের সমর্থন প্রয়োজন হবে বলে উল্লেখ করা হয়েছে চূড়ান্ত খসড়ায়। সনদ অনুযায়ী আইনসভার নিম্ন ও উচ্চকক্ষের সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। আর রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘন করলে তার অভিশংসনের প্রস্তাব আনা হবে। জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে সনদে। যে কোনো কারণে সংসদ ভেঙে গেলে ১৫ দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করার কথা বলা হয়েছে। ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও ফরিদপুর নামে ২টি প্রশাসনিক বিভাগ গঠন করা হবে বলেও সনদে উল্লেখ করা হয়েছে। সনদ নিয়ে কোনো প্রশ্ন বা ব্যাখ্যার ক্ষেত্রে চূড়ান্ত মীমাংসার এখতিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত করা হয়েছে সনদের অঙ্গীকারনামায়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং শিক্ষার্থীদের যে মনোভাব সেটিকে ধারণ করেই অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। কিন্তু আমরা দেখলাম মনোনয়ন ফর্ম সংগ্রহের আজকে শেষ দিনে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেল, প্রথম দিনেই তাদেরকে বাধা প্রদান করা হলো। আমরা একটা আশঙ্কা করছিলাম ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে ইতিবাচক ছাত্র রাজনীতির চর্চা শুরু করেছিল, শিক্ষার্থীদের মধ্যে যে জনপ্রিয়তা অর্জন করেছিল, আসন্ন ডাকসু নির্বাচনে তারা সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমরা বারবার বলে আসছিলাম একদল শিক্ষার্থী এই ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই জনপ্রিয়তায় ১৯৯০ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ডাকসু যে ডাকসু হয়েছিল ৯০ সালে, যার প্রেক্ষিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সর্বশেষ যে নিরপেক্ষ ডাকসু নির্বাচন যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল, পূর্ণ প্যানেল সহ ডাকসুতে বিজয় অর্জন করেছিল, সেই একই ধারাবাহিকতায় ২০২৫ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে আসন্ন ডাকসু নির্বাচনে সেই ৯০-এর ধারাবাহিকতায় একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিরঙ্কুশ বিজয় লাভ করবে। সেই বিজয়কে প্রতিহত করতেই, সেই জনপ্রিয়তায় ছাত্র দলের ঈর্ষান্বিত হয়েই আমরা দেখছি যে নির্বাচনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখন নির্বাচনের ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময় এই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে মবকে উস্কিয়ে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে, শিক্ষার্থীদেরকে মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করা হয়েছে। আমরা এই ঘটনায় ইতিমধ্যে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন উপলক্ষে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর আমরা একটি অভিযোগ দিয়ে এসেছি। এই ডাকসু নির্বাচনকে কোনোভাবেই যেন কেউ বাধাগ্রস্ত না করতে পারে এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয়, এবং আজকে ফজিলাতুন্নেসা মুজিব হলে যে ঘটনা সৃষ্টি হয়েছে সেই ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয়, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়, সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তাকে একটি আবেদন ফর্ম জমা দিয়ে এসেছি। এই মুহূর্তে আপনাদের সামনে আজকের যে ঘটনা এবং যাদের সাথে এই ঘটনা ঘটেছে
সেই ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান আপনারা শুনবেন। আমাদের মাঝে উপস্থিত শিক্ষার্থীবৃন্দরা রয়েছে, তারা তাদের সেই বয়ান আপনাদের সামনে উপস্থাপন করবে। আমি প্রথমে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আক্তারকে আজকে ঘটনা সংক্ষিপ্ত আকারে এই গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। দর্শক, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন উৎসব মুখর পরিবেশে মনোনয়ন সংগ্রহ করেছে প্রায় সবকটি ছাত্র সংগঠন। আজ রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের প্যানেল চূড়ান্ত করবেন বলে জানান সংগঠনটির নেতারা। শেষ দিনে ডাকসু কেন্দ্রীয় সংসদে 565 জন ও হল সংসদে সর্বমোট 1226 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট নিরসন সহ শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে এবং জানাচ্ছেন মাগদুরা মিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রির সপ্তম ও শেষ দিন ছিল সোমবার। এদিন সকাল থেকে প্রার্থীরা সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে ভিড় করেন। শেষ দিনে ছাত্রদল মনোনয়ন সংগ্রহ করলেও তাদের পূর্ণাঙ্গ প্যানেল এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদুল ইসলাম খান। তবে ছাত্রদল নেতা শেখ তানভীর বাড়ি হামিম জানান, রাতের মধ্যেই তারেক রহমান ছাত্রদলের প্যানেল চূড়ান্ত করবেন। এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল প্রকাশিত হয়নি, নির্ধারিত হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশেই খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন। এদিন সকালে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সহসভাপতি পদে আবু সাদিক কায়েম এবং জিএস পদে SM ফরহাদের নাম ঘোষণা করে সংগঠনটি। আমাদের এই প্যানেলে ভিপি হিসেবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যিনি প্রতিযোগিতা করবেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আবু সাদিক কাইম ভাই, এবং জিএস পদের জন্য যিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন SM ফরহাদ ভাই। এদিকে ছাত্র অধিকার পরিষদও তাদের প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে বিনিয়ামিন মোল্লা এবং জিএস পদে সাবিনা ইয়াসমিন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়। আমরা মনে করি মানব সম্পদ উন্নয়ন জাতি গঠনের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া উচিত, সেটার জন্য আমরা কাজ করব। এছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল এবং মাহিন সরকারকে ভিপি ও জালাল উদ্দিনকে জিএস করে আরও একটি প্যানেল মনোনয়ন ফর্ম তুলেছে। আর নির্বাচনে বামপন্থী জোট তাদের প্যানেলের নাম চূড়ান্ত না করলেও তাদের ভিপি প্রার্থী হিসেবে তাসনিম আফরোজ ইমি ও জিএস প্রার্থী মেঘ মল্লার বসুর নাম ঘোষণা করেছে। আজকে আমাদের সম্ভাব্য যারা প্রার্থী সকলকে নিয়ে আমরা এখানে এসেছিলাম এবং আজকে আমরা এখানে মনোনয়ন ফর্ম সবাই আমরা তুলি। এদিকে ভিপি প্রার্থী হিসেবে আব্দুল কাদের ও জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের নেতৃত্বে বাগছাসের পূর্ণাঙ্গ প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে মনোনয়নপত্র সংগ্রহ করে। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, শেষ দিনে ডাকসু কেন্দ্রীয় সংসদে ও হল সংসদে সর্বমোট 1226 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। মাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশের জন্য রয়েছে বিশাল সম্ভাবনা, কিন্তু তা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, মানুষের কল্যাণে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। সোমবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। এ সময় 16 ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2025 তুলে দেন প্রধান উপদেষ্টা। এনআই নাহিদের প্রতিবেদন। অভয়শ্রম গড়ে তুলি দেশি মাছে দেশভরি প্রতিপাদ্যে সোমবার থেকে রোববার জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন তিনি। এতে দেশের মৎস্য খাতের উন্নয়নে মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরেন উপদেষ্টা ফরিদা আখতার। মৎস্য আইন, প্রোটেকশন এন্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950 সংশোধন কল্পে প্রণীত অধ্যাদেশ অনুযায়ী 2025-এ নতুন একটি ধারা 7 যুক্ত হয়েছে। সেই অনুযায়ী মুক্ত জলাশয়ে অভয়াশ্রম ঘোষণা করে মাছ এবং
অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণ করা যাবে। প্রধান উপদেষ্টা জানান, মানুষের কল্যাণে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। জানান, সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষায় কাজ করছে সরকার। উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি। কই এই প্রসঙ্গ তো আমাদের সঙ্গে আর কেউ কোনোদিন তোলে নেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সরকারের লক্ষ্য জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে কেউ বৈষম্যের শিকার না হয়। এই প্রকৃতির অবদানের কথা, তার প্রতি আমাদের সদয় হওয়ার তো কথাই উঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্দয়। উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2025 দেয়া হয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। জুলাই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন যাত্রাবাড়িতে নির্মম হত্যার শিকার তাইমের ভাই সহ ৩ স্বজন। এদিকে ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গত ২০ জুলাই যাত্রাবাড়িতে নিরস্ত্র তাইমকে গুলি করার দৃশ্য এটি। খুব কাছ থেকে একের পর এক গুলি করে পুলিশ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ভ্যানে তুলে পুলিশ থানার সামনে নিয়ে যায়। সেখানেও চলে পাশবিক নির্যাতন। পরে মৃতদেহ হাসপাতালে ফেলে যায় পুলিশ। তার শরীরে মেলে ২০০টি গুলির চিহ্ন। সেই ঘটনার সাক্ষ্য দিতে মঙ্গলবার ট্রাইব্যুনালে আসেন নিহতের ভাই। বলেন, শেখ হাসিনার কাছ থেকে হত্যার লাইসেন্স পেয়ে এমন পাখির মতো গুলি করে মানুষ মেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাইমের ভাই নিজেও একজন আন্দোলনকারী, তিনি ওই সময় সিলেটে ছিলেন। তিনি বললেন যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। পুলিশ তাকে চায়ের দোকান থেকে ধরে নিয়েছে, রাস্তায় ফেলেছে, রাস্তায় ফেলে গুলি করেছে। প্রথমে চলে যেতে বলেছে, গুলি করেছে, তারপরে চলে যাওয়ার সময় চলে যাওয়া মানে গালি দিয়ে চলে যেতে বলেছে। এদিন শহীদ তাইমের ভাই ছাড়াও আদালতে সাক্ষ্য দেন আরো ২ স্বজন। তাদের প্রত্যেকেই সর্বোচ্চ শাস্তির দাবি করেন শেখ হাসিনা সহ 3 আসামির। তারা উনি কারা ঘটনা ঘটিয়েছে, কারা সহযোগিতা করেছে, কারা নির্দেশ দিয়েছে, সকলের নাম বলেছেন, এই 3 জন আসামির নাম সহ। এদিকে ২০১৬ সালে গাজীপুরের জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার অভিযোগের মামলায় সাবেক আইজিপি ও সে সময় এসবি প্রধান জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এই ঘটনায় এটিকে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। তারই ভিত্তিতে এই ৫ জনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাক্ষীকে যারা হুমকি দেবে তাদের ধরতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঋণের নামে প্রায় 258 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর চটপটি দোকান দেখিয়ে 80 কোটি টাকা আত্মসাতের মামলায় জড়িয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 20 জন। মামলা হয়েছে জেমকন গ্রুপের মালিক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও। বিস্তারিত থাকছে ফজলে আদিত্যের রিপোর্টে। চট্টগ্রাম নগরীর চটপটির দোকান দেখতে ছোটখাটো হলেও এই প্রতিষ্ঠান ও দুটো রেস্তোরাঁ দেখিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক থেকে অন্তত 234 কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগে গেল জানুয়ারিতে অনুসন্ধানে নামে দুদক। এবার অনুসন্ধান শেষে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মামলার বিবরণীতে জানা যায়, ঋণ গ্রহণ করে নৌরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নৌরোজ। তবে প্রকৃতপক্ষে ঋণের টাকা ঢুকে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলামের পকেটে। এই ঘটনায় আসামি করা হয়েছে 20 জনকে। আত্মসাতের অপরাধ প্রমাণিত হয় জনাব মোহাম্মদ সাইফুল আলম, সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট 20 জনের বিরুদ্ধে
দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সাবেক এমডি ফিরোজ হোসেন সহ 21 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অর্থ আত্মসাৎ এবং আত্মসাৎকৃত টাকা স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোজাম্মেল হোসাইন, প্রোপ্রাইটার মদিনা ডেটস অ্যান্ড নার্স, এবং জনাব নজরুল ইসলাম মজুমদার, সাবেক চেয়ারম্যান এক্সিম ব্যাংক এবং নাসা গ্রুপের কর্ণধার সহ মোট 21 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন 109 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 7 কোটি 35 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের মালিক এমপি নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করে দুদক, এবং ইতিমধ্যে এই মামলাটিও রুজু করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে মিয়ানমারে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ক্ষমতাসীন জান্তা সরকার। আসছে 28 ডিসেম্বর সাধারণ নির্বাচন শুরু হবে। ধাপে ধাপে অনুষ্ঠিত হবে ভোট। তবে নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধী দলগুলো। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়াটিকে কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মহল। বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্রের রিপোর্টে। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে ঘনিয়ে আসছে নির্বাচন, সেই বার্তাই দিল জান্তা সরকার। এমনকি ঘোষণা হয়ে গেছে তারিখ, তবে নির্বাচন নিয়ে আছে অনিশ্চয়তার খেলা। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর সোমবার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন। তাদের বিবৃতিতে জানা গেছে, সব ঠিক থাকলে প্রথম ধাপ শুরু হচ্ছে চলতি বছরের 28 ডিসেম্বর। শেষ কবে বা কিভাবে অনুষ্ঠিত হবে এ নিয়ে স্পষ্ট করেনি কমিশন। জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর লড়াই অব্যাহত থাকায় রাজনৈতিক অবস্থা টালমাটাল। গৃহবন্দী আছেন রাজনৈতিক দল এনএলডিপির নেত্রী অং সান সুচি। জান্তার অধীনে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বহু সংসদ সদস্য। নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে প্রহসন বলছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও। এটি একটি পাতানো নির্বাচনের আয়োজন দেখতে যাচ্ছে বিশ্ব। অন্তর্ভুক্তিমূলক ও বৈধ হওয়ার সম্ভাবনা নেই। ব্যালট বক্সের মাধ্যমে ক্ষমতা দখলকে বৈধতা দিতে চাইছে জান্তা সরকার। নির্বাচনের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করতে যাচ্ছে জান্তা। পাতানো নির্বাচনের মাধ্যমে সামরিক শাসনকে নতুনভাবে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র। 2021 সালে সেনা অভ্যুত্থানে অং সান সুচির সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী। এরপর থেকেই অশান্ত মিয়ানমার। গণতন্ত্রীপন্থী গেরিলা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে বেশিরভাগ অঞ্চল। এসব এলাকায় ভোট ঠেকানোরও ঘোষণা দিয়েছে গোষ্ঠীগুলো। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইউক্রেনের যুদ্ধবন্ধের প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইউরোপীয় নেতারাও। তবে ন্যাটোয় যোগদান ও ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে ইউক্রেনকে, এমন মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। আরবিদ আফসারের রিপোর্ট। রুশ ইউক্রেন যুদ্ধের ইতি টানতে পুতিনের পর এবার পুরো ইউরোপের মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবারের হোয়াইট হাউসের বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আর ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এর মাঝে এমন গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই আলোচনার কয়েকটি প্রসঙ্গে বিধিনিষেধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনকে নেটোতে যোগদানের বিষয় ও 2014 সালে রাশিয়া দখলকৃত ক্রিমিয়া নিয়ে কথা বলা যাবে না বলে সাফ জানিয়েছেন ট্রাম্প। জেলেনস্কিকে দুটি বিষয় ভুলে যেতে বলেছেন তিনি। তবে এ নিয়ে প্রতিক্রিয়া জানায়নি ইউরোপিয়ন বিশ্ব নেতারা। আবার জেলেনস্কি চাইলে সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ করতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নয়তো যুদ্ধ ছাড়া আর কোনো পথ নেই। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় জোটবদ্ধ শক্তি রাশিয়াকে শান্তি চুক্তিতে সম্মত জানাতে বাধ্য করবে বলে জানিয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
একদিকে রুশ ইউক্রেন যুদ্ধের লাগাম টানতে বিশ্ব নেতারা আলোচনায় বসছেন, আরেকদিকে ইউক্রেনে বেপরোয়া হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। দেশটির খার্কিভে রোববার রাতে ভয়াবহ ড্রোন হামলা চালায় মস্কো। এতে শহরটির একটি আবাস ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হতাহতের খবরও পাওয়া গেছে। যুদ্ধের এই ভয়াবহতা থামাতে হোয়াইট হাউসের বৈঠকে চেয়ে আছে পুরো বিশ্ব। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।